স্লোগান, মিছিল, মিটিং আর দোষারোপের নয়, আগামী রাজনীতি হবে মানব কল্যাণে, বললেন তারেক রহমান। যশোরের অধিকার বঞ্চিত শিশু আফিয়াকে নতুন ঘর হস্তান্তর। গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার। জেলায় জেলায় উপদেষ্টাদের মতবিনিময়। জুলাই সনদ বাস্তবায়নের জন্যই হ্যাঁ-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত। হাইকোর্টের আদেশ, ভোটের দাবিতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন। এবং পানি সম্পদ উপদেষ্টার সঙ্গে তিস্তা পরিদর্শনে চীনের রাষ্ট্রদূত বললেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ভূ রাজনৈতিক চাপ নেই, অন্তর্বর্তী সরকারের আমলে শুরু হচ্ছে না কাজ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। স্লোগান, মিছিল, মিটিং আর দোষারোপের নয়, আগামী রাজনীতি হবে মানব কল্যাণে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে অধিকার বঞ্চিত যশোরের শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর করেন তিনি। নতুন ঘর পেয়ে খুশি আফিয়া ও তার মা। যশোর থেকে জুয়েল বৃথার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঘরের চাবি হাতে পেয়ে আবেগে আপ্লুত শিশু আফিয়ার মা মনিরা খাতুন অশ্রুসিক্ত নয়নে জানান কৃতজ্ঞতা। আজ আমি থাকতে পারবো আমার বাচ্চাটা নিয়ে, আমি অনেক অনেক খুশি, অনেক ধন্যবাদ তারেক রহমান ভাইকে। সোমবার দুপুরে যশোর সদরের বাজুয়াডাঙ্গা গ্রামে সেমি পাকা ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় আফিয়ার মায়ের কাছে। এই সময় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় তার দল। আফিয়ার পাশে যেমন আমরা দাঁড়িয়েছি, এরকম বাংলাদেশের হাজার হাজার আফিয়া আছে, যারা অসহায় মা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তরে আফিয়ার মায়ের পাশাপাশি খুশি প্রতিবেশীরাও। আমার থাকার ঘর ছিল না, আমি ঘরটা পেয়ে অনেক খুশি হয়েছি। তারেক রহমানকে ধন্যবাদ, সে যেন এরকম আরো যারা অসহায় মানুষকে যেন দেখে। জন্মের পর আফিয়া অ্যালবেনিজম রোগে আক্রান্ত হলে মাকে তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান বাবা মোজাফফর। বিষয়টি সময় সংবাদে প্রতিবেদন আকারে প্রকাশ করলে নজরে আসে তারেক রহমানের। লন্ডনে থাকা অবস্থাতেই পরদিনই আফিয়ার পরিবারকে নতুন ঘর দেওয়ার এবং পড়ালেখা চালানোর ঘোষণা দেন তিনি। সময় সংবাদ, যশোর। গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব এটা প্রচার করার। 22 তারিখের পর প্রার্থীরা তাদের প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণা শুরু করবে বলে জানান সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দেশের অর্থনীতি চাঙ্গা করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে বৈদেশিক রিজার্ভ $18 বিলিয়ন থেকে এখন $32 বিলিয়ন পৌঁছেছে জানান অর্থ উপদেষ্টা। জেলায় জেলায় গণভোটের প্রচারণায় অংশ নিয়ে উপদেষ্টারা এসব কথা বলেন। দেশের বিভিন্ন জায়গায় চলছে গণভোটের পক্ষে প্রচার। চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা চাচ্ছি যে সবার এরকম উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে, শুধু কথা বলে না। এই জন্য হাটা আমরা চাচ্ছি। টাঙ্গাইলে ভোটের গাড়ি উদ্বোধন করে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, গণভোটের প্রচার শুধু সরকারের নয়, সবার দায়িত্ব। সব রাজনৈতিক দল আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা গণভোটের জন্য প্রচারণা করবেন। কিশোরগঞ্জের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য যে জুলাই সনদ হয়েছে তা বাস্তবায়নের জন্যই গণভোট। যারা জুলাইয়ের গণভ্যুত্থানের বিপক্ষের শক্তি, তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই বাংলাদেশ গণভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। গণভ্যুত্থানে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবে। বগুড়ায় মতবিনিময় সভায় বৈষম্য নিপীড়ন দূর করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আপনি যদি চান এই দেশ থেকে বৈষম্য দূর হোক, নিপীড়ন দূর হোক, অবিচার দূর হোক, দুর্নীতি দূর হোক, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। রংপুরে গণভোটের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জোর দেন পানি সম্পদ উপদেষ্টা। ক্ষমতাটা জনগণের দিকে চলে আসবে আর প্রশাসন সেবা করবে এবং জবাবদিহিতা করবে। ময়মনসিংহে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, গণভোটে হ্যাঁ ভোটের প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো আইনগত বাধা নেই, আর গণভোট নিয়ে অপপ্রচারকে জাতির সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। প্রজাতন্ত্রের কর্মচারীরা অবশ্যই হ্যাঁ ভোটে পক্ষে প্রচার করতে পারে। আমাদের ব্যবস্থাতে শুধু জনসচেতনতা তৈরি করা এবং যে অসত্য প্রচারণাগুলো চালাচ্ছে
তার সত্য অবস্থানটা তুলে ধরা। পাবনায় মতবিনিময় সভায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশকে পরিবর্তনে গণভোটের সুযোগ হারালে আক্ষেপ করতে হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পর কথা বলছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। তাদের ইলেকশনে অংশগ্রহণ করার কথা না, কিন্তু একজন ইলেকশন কমিশনার বলতেছেন যে তিনি মন খারাপ থাকা সত্ত্বেও অনেক কষ্ট নিয়ে হলেও এই ঋণ খেলাপিতে তারা ইলেকশন কমিশনে ইলেকশন করতে সুযোগ দিচ্ছে। ফলে এটা তো খুবই স্পষ্ট যে একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে, আইনের অবস্থান থেকে, নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদেরকে সুযোগ করে দিচ্ছে, যেটা আমাদের এই নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। ফলে আমরা এখনও বলবো যে আমরা এগুলো নিয়ে কোর্টে যাব, এবং কোর্টেও নানা ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। আমরা আদালতে যাব, ইলেকশন কমিশনের কাছে আমরা আবার যাব, যারা দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে, অনেকে তথ্য গোপন করেছে, এখন কিন্তু এই তথ্যগুলো আসছে, এগুলো নিয়েও আমরা আদালতে যাব। ফলে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে, আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক। আমরা চাই যে যারা আইনের নির্বাচনে, যে আইন বাংলাদেশের আইন অনুযায়ী যারা বৈধ হবে তারাই কেবল নির্বাচনে অংশগ্রহণ করুক। আগামীর বাংলাদেশ, আগামীর সংসদে আমরা কোনো ঋণ খেলাপিদের এই সংসদে দেখতে চাই না। ঝিনাইদহে আগুনে পুড়ে 1.5 বছরের শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, রোববার বিকেলে কোটচাঁদপুরের কাঠালিয়া গ্রামে 1.5 বছরের মেয়েকে ঘরের মধ্যে রেখে বাইরে কাজ করছিলেন মা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় তার। বাংলা সময় আরো থাকছে। পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। 1 নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণ, রংপুর বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের শঙ্কা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রোববার স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। এদিকে নির্ধারিত সময়ে শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এরই মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন শিক্ষার্থীরা। আগামীকাল শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি বক্তব্যে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে।
রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না, এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। মুন্সিগঞ্জে মা ও মেয়েকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর পলাতক রয়েছে স্বামী। এদিকে মানিকগঞ্জে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে লক্ষ্মীপুরে নিখোঁজের 4 দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দরজার পাশেই পড়ে রয়েছে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ। কুপিয়ে জখম করার পর মৃত্যু নিশ্চিত করে নিজ ঘরের উঠোনেই ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মুন্সিগঞ্জের সিরাজদিয়া খানের দক্ষিণ রাজনগর গ্রামে 4 মাস আগে বাসা ভাড়া নেয় আমেনা বেগম। স্বামী কাঠমিস্ত্রি মিজান মিয়া ও একমাত্র মেয়ে মরিয়মকে নিয়ে বেশ ভালোই চলছিল। খোঁজ না পেয়ে দরজা খুলে মা ও মেয়ের লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিখোঁজ রয়েছেন স্বামী মিজান মিয়া। হত্যার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আমরা সম্ভাব্য কারণ খোঁজার চেষ্টা করতেছি যে কী কারণে এই খুনটা সংঘটিত হয়েছে, কারা এর সঙ্গে জড়িত। আমরা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে এটা অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবো। রোববার মধ্যরাতে মানিকগঞ্জের সিংড়াই উপজেলার ইমামনগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যান মজনু ও দিন ইসলাম। এ সময় বাড়ির লোকজন ও গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা দুজনকে গণপিটুনি দেয়। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গরু চুরির চেষ্টার সময় বাড়ির লোকজন টের পায়। আশেপাশের লোকজনকে ডাক দিলে তারা সেই চোরদেরকে ঘেরাও করে গণপিটুনি দেয়। তারা পেশাদার চোর বলে আমরা জেনেছি। লক্ষ্মীপুরে কমলনগরে নিখোঁজের 4 দিন পর মেঘনা নদীর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি 4 দিন আগে কাজের উদ্দেশ্যে জগবন্ধু গ্রামের বাড়ি থেকে বের হন নুরুল আলম। এরপর থেকে নিখোঁজ ছিল সে। বরিশালের হিজলায় মেঘনা নদীর তীরে নোঙর করা ট্রলার থেকে 30 বছর বয়সের অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লারের টিউব ফেটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। রোববার সকালে বিদ্যুৎ কেন্দ্রটির 1 নম্বর ইউনিটে বয়লারের টিউবটি ফেটে যায়। এতে বন্ধ হয়ে যায় কেন্দ্রটির 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিট। এর আগে গত বছরের 1 নভেম্বর থেকে বন্ধ আছে 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট। আর 2020 সালের নভেম্বর থেকে বন্ধ আছে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিট। এর মধ্য দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সম্পূর্ণ উৎপাদন কার্যক্রম। এতে রংপুর বিভাগে বিদ্যুৎ সরবরাহে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূরাজনৈতিক চাপ নেই বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। জানান এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প, যেখানে বিনিয়োগ করবে চীন। আর নির্দিষ্ট সময়ে কাজ শুরু না হলেও আশাহত হবার কিছু নেই বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সকালে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে রংপুরের কাউনিয়ার তিস্তা ব্রিজ এলাকা পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। এ সময় নদীর ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে ধরে পানি উন্নয়ন বোর্ড। পরে তিস্তায় নৌকা ভ্রমণ করেন সফরকারীরা। এরপর তারা যান 10 টনুর ঘাটে। সেখানে কথা বলেন তিস্তা অববাহিকার মানুষের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান এই সরকারের আমলে তিস্তা প্রকল্পের কাজ শুরু হচ্ছে না। প্রকল্প যাচাই বাছাইয়ের জন্য চীনে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শুরু না হলেও হতাশ হওয়ার কিছুই দেখছেন না তিনি। এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। ফলে এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না, কিন্তু কোনোভাবেই
হতাশা ছড়ানো যাবে না, কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি। আর প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন অঙ্গীকারবদ্ধ বলে জানান চীনা রাষ্ট্রদূত। বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই, যত দ্রুত সম্ভব প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। I don't feel any geopolitical pressure. It's a Bangladesh project. So Bangladesh, as long as Bangladesh determined to have this project with China. উত্তরের 2 কোটি মানুষ দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে আসছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে। তাদের প্রত্যাশা, সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে আলোর মুখ দেখবে প্রকল্পটি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। আগামী মার্চের মধ্যে নারায়ণগঞ্জ মহানগরে জলাবদ্ধতা নিরসন হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর আবু নসর মোহাম্মদ আব্দুল্লাহ। দুপুরে নগরের বিবি রোড এলাকায় ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি জানান, জলাবদ্ধতার ভোগান্তি দূর করতে জাইকার আর্থিক সহায়তায় প্রায় 40 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ চলছে। নতুন করে সুয়ারেজ লাইন নির্মাণের কাজও চলমান। এরই মধ্যে 70% কাজ শেষ হয়েছে বলেও জানান সিটি প্রশাসক। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণভোটে হ্যাঁ দিলে শোষণ নিপীড়ন মুক্ত হবে বাংলাদেশ। ইচ্ছে মতো বদলানো যাবে না সংবিধান, স্বাধীন হবে বিচার ব্যবস্থা। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। স্লোগান, মিছিল, মিটিং আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানব কল্যাণে, বললেন তারেক রহমান। যশোরের অধিকার বঞ্চিত শিশু আফিয়াকে নতুন ঘর হস্তান্তর। এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত। হাইকোর্টের আদেশ, ভোটের দাবিতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন। এই ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ আলিশা। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।